আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA সই হয়েছে। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি শেষে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই চুক্তির আওতায় বাংলাদেশি 97% পণ্য অগ্রাধিকার শুল্ক নীতি ভিত্তিতে দক্ষিণ কোরিয়ায় প্রবেশাধিকার পাবে। অন্যদিকে কোরিয়ার 87% পণ্য বাংলাদেশের শুল্কমুক্ত অগ্রাধিকার সুবিধা পাবে। বাণিজ্য মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া 2 ট্রিলিয়ন অর্থনীতির একটি দেশ। বাংলাদেশ একটি বড় দেশকে বাণিজ্য অংশীদার হিসেবে পাচ্ছে। বাংলাদেশ থেকে অগ্রাধিকার পণ্য হিসেবে এখন তৈরি পোশাক, চামড়া, পাটজাত পণ্য সহ বেশ কিছু পণ্য শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে কোরিয়ার লোহা ও ইস্পাত, যন্ত্রপাতি ও শিল্প মেশিনারি, বৈদ্যুতিক সরঞ্জাম, প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্য, রাসায়নিক পদার্থ, কাগজ ও কাগজজাত পণ্য, কৃষি পণ্য বাংলাদেশে প্রবেশে অগ্রাধিকার সুবিধা পাবে। 97% পণ্য কোরিয়ার বাজারে অগ্রাধিকার ভিত্তিতে অগ্রাধিকার শুল্ক নীতির ভিত্তিতে প্রবেশাধিকার পাবে। একইভাবে কোরিয়ান 87% পণ্য বাংলাদেশের বাজারে শুল্কের অগ্রাধিকার পাবে। তো এই এগ্রিমেন্টের চুক্তির ফলশ্রুতিতে আগামী দিন আমরা আশা করতে পারি আমাদের LDC পরবর্তী এবং ট্রিলিয়ন ডলারের ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাব। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় 473 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। জুলাই মাসের এই রপ্তানি আয় গত 12 মাসের সবচেয়ে বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো EPBর প্রতিবেদনে দেখা যায়, নতুন অর্থ বছরের প্রথম মাস গত জুলাইয়ে 472 কোটি 74 লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থ বছরের একই মাসের চেয়ে 0.90% কম। গত অর্থ বছরের একই মাসে 477 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। EPBর তথ্য উপাত্ত বলছে, জুলাই মাসে প্রধান পণ্য তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল 389 কোটি ডলার। গত জুনে মাসে যা ছিল 339 কোটি ডলার, অর্থাৎ এক খাতেই মাসের ব্যবধানে রপ্তানি 50 কোটি ডলার বেড়েছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি জুলাই মাসে বেড়েছে 3% মতো। গেল মাসে ওষুধের রপ্তানি বেড়েছে 19% মতো। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে 54%। পরিমাণে রপ্তানি হয়েছে 9 কোটি ডলারের পণ্য। হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি বেড়েছে 14% মতো। কৃষি পণ্যের রপ্তানি পরিমাণ ছিল 8 কোটি 23 লাখ ডলার। সারা দেশে গ্যাসের সংকট দীর্ঘায়িত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কোথাও চাপ কম, আবার কোথাও পাইপলাইনে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ না থাকায় পরিবহন, শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যে পড়েছে বিরূপ প্রভাব। সাধারণ গ্রাহকরাও আছেন চরম ভোগান্তিতে। প্রতিনিধিদের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সমস্যার দিকে। কিশোরগঞ্জে অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ার চেষ্টায় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনের বড় ধরনের ছিদ্র তৈরি হয়েছে। লিকেজ মেরামতে 3 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে জেলার আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ। অবৈধভাবে গ্যাস লাইন নিয়ে তারা এই চুল্লিগুলো চালু করে তারা অবৈধভাবে এখানে তাদের চুনা পাথরের কারখানাটা চালু করবে। আমরা চাই সুষ্ঠু তদন্ত করে এদের বিচার চাই। নরসিংদীতে টানা 14 দিনেও পুরোপুরি নিরসন হয়নি জ্বালানি গ্যাস সংকট। ফলে পরিবহন, কলকারখানা সহ বাসাবাড়িতে গ্যাস ব্যবহারকারীরা পড়েছেন চরম বিপাকে। সবকিছু রেডি করে তুইছি, নাস্তা তো করতে পারলাম না। চট্টগ্রামের প্রায় 350 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে 200 মিলিয়নেরও কম গ্যাস। মাতারবাড়ির ভাসমান LNG টার্মিনাল 10 আগস্টের আগে সচল না হওয়ার আশঙ্কায় স্থবির হয়ে পড়েছে বন্দরনগরীর পরিবহন, শিল্প ও বাণিজ্যিক খাত। একই চিত্র মানিকগঞ্জেও। গত এক সপ্তাহ ধরে পাম্পগুলোতে দীর্ঘ সারি, এতে আয় কমেছে চালকদের। তার উপর অর্থ দিয়ে VIP সিরিয়ালে গ্যাস নেয়ার অভিযোগ রয়েছে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে। গ্যাসের সংকটের কারণে আমরা টিপ মারতে পারতেছি না, সারাদিন গ্যাস পাম্পে বসে থাকা লাগে। কিছু সময় দেখা যায় যে এখানে প্রাইভেট কার 100-200 টাকা বেশি দিয়ে গ্যাস নেওয়া যায়। এই সিরিয়াল দিয়ে থাকি মনে করেন সকালবেলা, পরে মনে করেন দুপুর হয়ে যায়, বিকাল হয়ে যায়, গ্যাস আমরা পাই। প্রধানমন্ত্রীর সমীপে আমার অনুরোধ, যাতে আমরা মানিকগঞ্জবাসী
দ্রুত গ্যাস সংকট থেকে নিরসন হতে পারি এই ব্যাপারে তারা যদি পদক্ষেপ নেয়। এদিকে গাজীপুরে সংকট না কাটায় শিল্প কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে। সিএনজি স্টেশন ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ভোগান্তি কমাতে দ্রুত জাতীয় গ্রিডে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। এই প্রবলেম কবে সলভ হবে জানি না, এটা তো না হলে আমরা এখন না খেয়ে মরার অবস্থা হয়ে গেছে। 2 বা 3 বার যায় সিরিয়াল দিয়ে 6-7 ঘন্টা লাগে, 8 ঘন্টাও লাগে। সুমন সিদ্দিকী, 21 টেলিভিশন। ভয়াবহ পতন থেকে জাপানি মুদ্রা ইয়েনকে টেনে তোলার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। ইয়েনের বিনিময় হার 40 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় দেশ দুটি মার্কিন ডলার বিক্রি করে ইয়েন কিনছে। যুক্তরাষ্ট্র ঠিক কী পরিমাণ ইয়েন কিনবে তা এখনও নিশ্চিত করেনি। তবে মার্কিন ক্যাবিনেট বৈঠকে দেশটির ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সামনে থাকা নোটপ্যাডে লেখা ছিল 5 থেকে 10 বিলিয়ন বা 500 কোটি থেকে 1000 কোটি ডলারের ইয়েন কেনা হতে পারে। এরই মধ্য দিয়ে 2011 সালের পর এই প্রথম টোকিও ও ওয়াশিংটন যৌথভাবে মুদ্রা বাজারে হস্তক্ষেপ করছে। ইয়েনের মান বেশি পড়ে গিয়ে জাপানি সরকারি বন্ড বিক্রির চাপ বেড়ে গেলে বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা বাড়তে পারে। এমনকি যুক্তরাষ্ট্র সরকারের ঋণের ব্যয়ও বেড়ে যেতে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপ। এদিকে অন্য দেশের তুলনায় জাপানের সুদের হার কম সুদের কারণে ইয়েন ভিত্তিক বন্ডে বিনিয়োগ কমে যায়, বরং তুলনামূলক বেশি সুদ পাওয়া যায় এমন মুদ্রা ও সম্পদের দিকে ঝুঁকছে বিনিয়োগকারীরা। এতেই কমতে থাকে ইয়েনের চাহিদা। সবশেষ তথ্য অনুযায়ী জাপান প্রায় 87 বিলিয়ন ডলারের ইয়েন কিনেছে। ফের শক্তিশালী হতে শুরু করেছে জাপানি মুদ্রা ইয়েন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 240 পয়েন্ট বেড়ে দাঁড়িয়ে আছে 63,995 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 196 পয়েন্ট কমে অবস্থান করছে 25,813 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই এর সূচক, এটি 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,626 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,830 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 20 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 78,643 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট কমে অবস্থান করছে 1,620 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। অক্টোবর 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে 84.87 ডলারে, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে 1.10 ডলার বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে 4062 ডলারে, যা আগের দিনের চেয়ে 8.28 ডলার বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে 58.91 ডলারে, যা আগের কার্যদিবসের তুলনায় 0.75 ডলার বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপা। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 19,125 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 395 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডের সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 652.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.50 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 81.93 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.64 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15.06 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.05 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 68.47 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.33 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আবারও বেড়েছে মার্কিন ডলারের দাম। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 95 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 98 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 61 পয়সা এবং বিক্রয় মূল্য 170 টাকা 93 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 141 টাকা 7 পয়সা, বিক্রি হচ্ছে 147 টাকা 43 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 81 পয়সায়।
এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 13 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 13 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 63 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 40 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 85 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 76 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি, তাই বন্ধ থাকবে পুঁজিবাজার, ব্যাংক, বিমার লেনদেন। বৃহস্পতিবার দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21এর সাথেই থাকুন।